হওয়ার কথা। যেখানে লোড ফাইবারের পারপেন্ডিকুলার সেখানেই ক্র্যাক বেশি এখানে হবে। সেই কারণে দেখো ফাইনাল যে ক্র্যাকটা হচ্ছে কম্পোজিটে সেটা কিন্তু সেটাই হচ্ছে, যে 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 ডিরেকশনে হচ্ছে লোডটা হচ্ছে ফাইবারের পারপেন্ডিকুলার সেক্ষেত্রে সেই বরাবরই কিন্তু ক্র্যাক পড়ে যাচ্ছে ফাইনাল ক্র্যাকটা। আগে ইনিশিয়ালি দুই ডিরেকশনে ক্র্যাক হচ্ছে, ফাইনাল ক্র্যাকটা হচ্ছে কোথায়, যেখানে যেখানে লোডটা হচ্ছে ফাইবারের পারপেন্ডিকুলার সেখানে। ডান দিকের ছবিটা দেখো, দেখানো হচ্ছে যে এখানে এখানে আচ্ছা এটা ক্রস প্লাই, এটা ক্রস প্লাই, কিন্তু এটা কিন্তু কি এটা কি ক্রস মানে কি বোঝায়? দেখো একটা যদি আমি 0 ডিগ্রি ধরি ফাইবার গুলো, তার একটা 90 ডিগ্রি। আর আরেকটা ডান দিকের ছবিটা হচ্ছে অ্যাঙ্গেল প্লাই, মানে যে লেয়ার গুলো বা পাইল গুলো আছে সেগুলো যে ফাইবার গুলোর ডিরেকশন সেগুলো কিন্তু ক্রস নেয়, বিভিন্ন অ্যাঙ্গেলে আছে। যেমন এখানে দেখো এই অ্যাঙ্গেলে আছে আর এই পাশে একটা আরেকটা অ্যাঙ্গেলে আছে, এটা মোটামুটি 45, মানে এটা কত হতে পারে, কত কত অ্যাঙ্গেল হতে পারে, এটা 60। ভার্টিক্যালের সাথে দুটোকেই ধর আমরা অ্যাবাউট 30 ডিগ্রির মতো আছে হ্যাঁ এরকম হতে ভার্টিক্যালের পারে আর সাথে। কি। কিন্তু অ্যাটলিস্ট মানে ক্রস প্রাই নাই, 90 নাই, মানে অন্য 0 থেকে 90-র মধ্যে কোন একটা অ্যাঙ্গেল আছে আর কি। এরকম ক্রস প্লাই ল্যামিনেট বা কম্পোজিট দিয়ে হয়, সেখানে দেখো লোড দিচ্ছে সিগমা এক্স। এখানে যেটা বলছে যে এখানে কি হতে পারে, এখানে দেখো ফাইবার গুলার রোটেশন হতে পারে, মানে এই লোডটা এদিকে দিলে ফাইবারটা এদিকে রোটেট করতে পারে। এই লেয়ারের ফাইবারটা এদিকে রোটেট করবে, এই ফাইবারটা কি করবে মানে ওইদিকে অন্যদিকে রোটেট করবে আর কি। তখন দেখা যাবে কি যে যে অ্যাঙ্গেল প্লাই গুলো আছে সেগুলো ফাইবার লেন্থ বরাবর এখানে কিছু ইন্টারল্যামিনার শেয়ার কাজ করবে। এখানে ফ্র্যাকচার হলে তাহলে কোন দিকে হতে পারে, কি কি বোঝা যাচ্ছে, এখানে দেখানো হয় নাই, কিন্তু এখানে ফ্র্যাকচার কোন দিকে হতে পারে, ফাইনাল ফ্র্যাকচার। এখানে বলছে যে রোটেশন হবে কম্পোজিটের, এখন শেষ পর্যন্ত ফ্র্যাকচার কি হতে পারে, কোন দিকে হতে পারে? এটা স্যার ডিল্যামিনেশন হতে পারে, কিংবা আমরা যে আগের যে স্ট্রেসের ক্রাইটেরিয়া গুলো দেখেছি, ক্রাইটেরিয়া গুলোর মধ্যে মধ্যে যে যেটা আগে ফুলফিল করবে সেটা এক্সিয়াল শিয়ার অনুযায়ী বা সেটা অনুযায়ী ট্রান্সফার এর fail মধ্যে। করবে। ফেইলুর এটা অ্যাঙ্গেলটা যেহেতু দুটোর মধ্যে যেহেতু অ্যাঙ্গেল খানিকটা বড়, সুতরাং আমরা বলতে পারছি যে হয়তো শিয়ার বা ট্রান্সভার্স ফেইলুর হওয়ারই চান্স বেশি, এক্সিয়াল ফেইলুর হওয়ার চান্স কম। সেটাই মনে হচ্ছে আর কি। আচ্ছা এরপরে আরেকটা ফিগারে এখানে দেখানো হচ্ছে যে এই যে এফেক্ট এখানে অবশ্যই প্লাই প্লাই বা প্লাই কম মানে কি প্লাই লেয়ার কম্পোজিট, মানে অ্যাঙ্গেল প্লাই লেয়ার কম্পোজিট। সেখানে এক্স অ্যাক্সিসে প্লাই অ্যাঙ্গেল দেখাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছে হচ্ছে এটা ল্যামিনার শিয়ার স্ট্রেস। তো শিয়ার স্ট্রেস কাজ করছে এবং সেই শিয়ার স্ট্রেসের জন্য ফেল একসময় হয়তো কম্পোজিট ফেলই করবে। তো এইখানে প্লাই অ্যাঙ্গেল গুলো দেখো যে কি হলে মানে কমছে বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু এখানে দেখো যে এক জায়গায় মানে শিয়ার স্ট্রেসটা 45 বা 40 গিয়ে বেড়ে গেল, আবার কমে চলে আসলো 90-তে, আবার বাড়ছে। আচ্ছা, এখানে 0 বা 90-তে শেয়ার স্ট্রেস কম কেন, এটা কি কার কার মনে আছে? কেননা স্যার দুটো ফাইবারই 0 ডিগ্রি থাকতে তো দুটো ফাইবারই প্যারালাল, ফলে দুটো লেয়ার তো নিয়ারলি আইডেন্টিক্যাল। যেহেতু তারা আইডেন্টিক্যাল, সুতরাং আমরা বলতে পারি যে তাদের মধ্যে তাদের মধ্যে শিয়ারিং এর এফেক্ট হবে খুবই কম। হ্যাঁ আবার যদি স্যার দুটো যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারবো যে একটা হচ্ছে +90, অন্য একটা -90। সেক্ষেত্রেও তো স্যার দুটো লেয়ার সমান, মানে সেখানে তো অ্যান্টি সেখানে দুটো অ্যাকচুয়ালি অ্যান্টি প্যারালাল, কিন্তু দেখতে তো প্যারালালই মনে হবে, এবং দুটোকেই তো আমরা ট্রান্সভার্স ডাইরেকশন লোড দিচ্ছি। সেক্ষেত্রেও তো স্যার দুটোর বিহেভিয়ার সেম, এবং সে দুটোর ক্ষেত্রে লোড 0। এখন আমার মতে এই দুটো অ্যাঙ্গেল পায়, কিন্তু দুটো অ্যাঙ্গেল ডিফারেন্ট, সুতরাং থিটা যদি দুই ক্ষেত্রেই হয়, তবে একদিকে মনে করি +থিটা, অন্যদিকে মনে করি মাইনাস। থিটা তো না, অ্যাকচুয়ালি ফাই। তাহলে অ্যাকচুয়ালি ফাই 0 ডিগ্রি হলেও দুটো সমান, আবার ফাই 90 ডিগ্রি হলেও দুটো সমান। ফাই 0 ডিগ্রি হলে দুটোর উপরেই অ্যাক্সিয়াল লোড পড়ছে, আবার ফাই 90 ডিগ্রি হলে দুটোর উপরেই ট্রান্সভার্স লোড পড়ছে, ফলে দুই ক্ষেত্রেই দুটো লেয়ার ইকুইভ্যালেন্ট, এবং তাদের মধ্যে শিয়ার এই কারণে নালিফাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি সবাই সবাই কি তাই মনে করছো? তো ডান দিকে একটা ছবি আছে, তো এখানে একটা স্ট্রাকচার দেখানো হচ্ছে, এখানে ওই যে ল্যামিনার ক্র্যাক হচ্ছে আর কি। এই যে মাঝখানে যে কালো অংশটা, এটা একটা ক্র্যাক দেখাচ্ছে, তাই তো মনে হয় নাকি, এই যে কালো অংশটা এখানে ক্র্যাক হচ্ছে। স্যার ডিলামিনেশন টাইপ। আচ্ছা, এরপরে এইটা এখানে একটা ফিগার এখানে দেখো দেখাচ্ছে যে এক্স অ্যাক্সিসে এটা ল্যামিনেট কম্পোজিটের উইথ বাড়ছে, উইথ বাড়লে সেখানে স্ট্রেসে কি ভ্যারিয়েশন হচ্ছে সেটা দেখাচ্ছে আর কি। এখানে দুইটা লাইন, একটা হচ্ছে যে কি বলছে যে কখন কমপ্লিট ফ্র্যাকচার হয়ে যাচ্ছে কম্পোজিটে, আর কখন হচ্ছে যে ট্রান্সভার্স ক্র্যাকিং শুরু হচ্ছে। উইথ বাড়লে জেনারেলি কি হওয়ার কথা, ফ্র্যাকচার কি দেরিতে হওয়ার কথা না তাড়াতাড়ি হওয়ার কথা, কি মনে হয়?
এই ছবিতে অ্যাটলিস্ট কি দেখাচ্ছে, দেখো যে ফ্র্যাকচার স্ট্রেস যেটা কমপ্লিট ফ্র্যাকচার হওয়ার জন্য যে স্ট্রেসটা সেটা কিন্তু আস্তে আস্তে উইথ বাড়ার সাথে সাথে বাড়ছে। আবার যেটা হচ্ছে ট্রান্সভার্স ক্র্যাকিং অনসেট মানে শুরু হচ্ছে ট্রান্সভার্স ক্র্যাকিং, সেটা কিন্তু আবার উইথ বাড়ার সাথে সাথে কমছে। এরকম কি হওয়ার কথা? যদি যদি স্যার এমন হয় যে এই ফাইবার যে ল্যামেন্টের লেয়ারটা আছে সেটা ঠিকঠাকই পাচ্ছে, তাহলে তাহলে কি অ্যাকচুয়ালি এটা স্ট্রেংথ বাড়বে কি বাড়বে না এটা কিন্তু প্রেডিক্ট করা মুশকিল। আর অন্যদিকে যদি উইডথ বাড়ে তবে ক্র্যাকিং এর অনসেট কিভাবে আগে চলে আসবে সেটাও প্রেডিক্ট করা কঠিন ডিফিকাল্ট। আর কি, এটা কঠিন, কিন্তু এখানে সেটাই দেখাচ্ছে আর কি যে যদি উইথ বাড়ে তাহলে অনসেট তাড়াতাড়ি হবে, কিন্তু তাড়াতাড়ি হবে ঠিক আছে, কিন্তু আসলে কি কমপ্লিট ফ্র্যাকচার হবে দেরি করে। এখান থেকে এটাই বোঝাচ্ছে আর কি। তো পরে যে কার্ভটা সেখানে দেখো যে উইথ লেমিতে উইথ দেখাচ্ছে আর এক্স অ্যাক্সিসে টেনসাইল স্ট্রেংথ দেখাচ্ছে। তো জেনারেলি উইথ বাড়লে কি দেখা যাচ্ছে আসলে, স্ট্রেংথ কি কমছে না বাড়ছে? পারলে স্ট্রেংথ বাড়ছে। উইথ বাড়লে স্ট্রেংথ বাড়ছে, উইথ বাড়লে স্ট্রেংথ বাড়ছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে কি দেখাচ্ছে, প্লাই অ্যাঙ্গেল বোধহয় দেখাচ্ছে নাকি, জি জি প্লাই অ্যাঙ্গেল কমে গেলেও স্ট্রেংথ বাড়ছে। এটা কি হওয়ার কথা? জি স্যার, এটা হওয়ার কথা এর জন্য যে আমি আমি যতই ফাইবার অ্যাঙ্গেল কমাচ্ছি ততই কিন্তু ফাইবার গুলো এক্সিয়াল এর দিকে অ্যালাইন হয়ে যাচ্ছে। আর এক্সিয়াল ডাইরেকশন তো হচ্ছে ফাইবারের স্ট্রেংথ সবচেয়ে বেশি, ফলে সবচেয়ে আমি বেশি। ফলে আমি ফাই যত বাড়াতে থাকবো মানে ক্রস প্লায়ের অ্যাঙ্গেল প্লায়ের অ্যাডভান্টেজ গুলো মোটামুটি ঠিক রেখে যত আমি ফাই কমাতে থাকবো ততই কিন্তু হুম, আমি বেশি স্ট্রেংথ পাবো। এটা ঠিক আছে। আচ্ছা, এরপর একটা ছবি আছে 8.25, এখানে এখানে কি বলছে, এখানে একটা টিউব আছে, টিউবের চারপাশে মানে ওয়ার্ন করেছে কয়েকটা বুনে বা যেভাবে হোক কিছু কিছু, এখানে কি দিয়েছে, এগুলো কি ফাইবার কি মনে এগুলো হয়? অ্যাকচুয়ালি স্যার একটা ওন্ড ওন্ড ফাইবার এখানে। হ্যাঁ, তাহলে এগুলো ফাইবার আর কি, তাই তো? জি স্যার, এবং এই ফাইবার গুলো হচ্ছে কোনো ম্যাট্রিক্স ইমপ্রেগনেশনের মাধ্যমে একটা একটা কম্পোজিট হলো টিউব টাইপ কিছু একটা তৈরি করেছে। যে এক্সট্রুশন না কি পালট্রুশন বলছিলাম মনে হয়, সেরকম আর কি। আচ্ছা, এখানে লোড দিচ্ছে কোন দিকে, হ্যাঁ বলো কি? পালট্রেশন হতে পারে। হ্যাঁ, এখানে সিগমা সিগমা এ লোড দিচ্ছে, মানে সিগমা এ ট্রাকশন লোড দেওয়া হচ্ছে আর কি। লোড দেওয়ার ফলে দেখো এখানে শিয়ার স্ট্রেসও কাজ করছে ইয়ে বরাবর, এই যে কি নাম হুপের ইন্টারফেস বরাবর, আবার কি ট্রান্সভার্স। রিয়াকশনে কাজ করে। হ্যাঁ, ট্রান্সভার্স যদি এদিকে ডিরেকশন, তো ট্রান্সভার্স লোডও কাজ করছে আর কি। সেখানে অ্যাক্সিয়াল স্ট্রেসটা বলছে হচ্ছে কি যে হুপ স্ট্রেসের অর্ধেক। হুপ স্ট্রেসটা খালি কি? সার্কামফারেন্সিয়াল স্ট্রেস অ্যাকচুয়ালি এ দুটো স্যার অ্যাকচুয়ালি এই হচ্ছে হচ্ছে ইন্টারনাল প্রেসার। এর তো স্যার উপরের ছবিতে দেখা হচ্ছে যে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনারকে টেস্ট করার জন্য গ্রিপ করা হচ্ছে। এখন সার্ভিসে গিয়ে তাদের উপর অ্যাকচুয়ালি কি প্রেসার পড়বে সেটা হচ্ছে এই সার্কামফারেন্সিয়াল স্ট্রেস আর এক্সিয়াল স্ট্রেসের ক্যালকুলেশন। এটা ইন্টারনাল স্ট্রেসের ক্যালকুলেশন এবং আমাদের এই ক্যালকুলেশন গুলো এগুলো লেভেল 2 টার্ম 1 এ এমই 2 তাহলে পড়ছি হুপ হুপ তাহলে হুপ বলতে তাহলে কি বোঝাচ্ছে? সেটাই কি সার্কামফারেন্সিয়াল স্ট্রেস? হুপ স্ট্রেসটা কি তাহলে সেটাই, যেটা তুমি বললা সেটাই। আর পিটা কি তাহলে, পিটা কি প্রেসার? পি হচ্ছে প্রেসার, প্রেসার মানে ইন্টারনাল প্রেসার। আর হচ্ছে গিয়ে এই রেডিয়াস। আর রেডিয়াস, টি আর পি হচ্ছে হচ্ছে ওয়াল থিকনেস। থিকনেস। হ্যাঁ, ওয়াল থিকনেস আর কি, সেটা ঠিক আছে। তাহলে অ্যাক্সিয়াল স্ট্রেসটা দেখো হুপ স্ট্রেসের অর্ধেক হবে আর কি। আচ্ছা, এরপরে একটা এই ছবিটাকে দেখাইনি যে এখানে একটা অ্যাঙ্গেল প্লাই কম্পোজিট আছে, সেখানে কিভাবে ফ্র্যাকচার হচ্ছে সেটা ছবি দেখানো হয়েছে। তো আরো কয়েকটা ফিগার আছে, এই ফিগার গুলা একটু জটিল হতে পারে। আর এখানে প্রথমটাতে বলছে যে প্লাই অ্যাঙ্গেলের এগেইনস্টে স্ট্রেস রেশিওটা কি, তোমার যে ইন্টারনাল স্ট্রেস আছে সেটাকে অ্যাপ্লাইড স্ট্রেস দিয়ে ভাগ করছে, যেহেতু স্ট্রেস বাড়ছে উপরের দিকে। এক্স অ্যাক্সিস হচ্ছে প্লাই অ্যাঙ্গেল, তো প্লাই অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে যে যে ফাইবার গুলো আছে বিভিন্ন ডিরেকশনে ফাইবার, সেগুলা কোনটা লোড কেমন সেটা দেখাচ্ছে। যেগুলো প্যারালাল ফাইবার সেখানে স্ট্রেসটা কেমন হচ্ছে দেখো, এই লাইনটা। প্লাই অ্যাঙ্গেল বাড়লে সেখানে ফাইবারের প্যারালালি কি স্ট্রেস কমছে এরকম দেখাচ্ছে। মোটামুটি একটা সাইনোসয়েডাল ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে, যেটা একটা প্রান্ত প্রান্ত ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর যেটা যেই ফাইবারটা মানে ফাইবারের নর্মালের যে লোডের চাইতে আমরা কি ট্রান্সভার্স লোড, সেখানে কি হচ্ছে, সেখানেও তাই, সেখানে কোনটা ছোট ধরতো মানে এই নিচেরটা, এখানেও তাই তো, তাই না, মানে উপর দিকে বাড়ছে আর কি। আর শেয়ারটা কি হচ্ছে?
মোটামুটি মাঝামাঝি মাঝামাঝি হ্যাঁ, অ্যাঙ্গেলে মাঝামাঝি হচ্ছে জায়গায় সেরকম শেয়ার আছে। সবচেয়ে বেশি, আর দুই পাশে মানে ট্রায়াঙ্গেল গুলো 90 হলো, যেটা আগের কারণে আর কি, না জিরোতে 90তে দুটাতেই হচ্ছে কি শেয়ার স্ট্রেস অনেক কম। এখানে আবার তাহলে কি দেখাচ্ছে এই নিচের ফিগারটা বি নাম্বারে? এখানে তো প্লাই অ্যাঙ্গেল আছে, অ্যাপ্লাইড স্ট্রেস আছে আর কি। এখন স্যার আগে আমরা তিনটা মেকানিজম দেখেছিলাম না, যে এক্সিয়াল ফেইলিউর, শিয়ার ফেইলিউর, ট্রান্সভার্স ফেইলিউর। এই ফেইলিউরের কার্ভ গুলো কোনটা কোন রেঞ্জে কাজ করে ও সেটাই সেটা দেখানো সেটা হয়েছে। এখানে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে এগুলো তো বোঝা গেল। তা এর পাশে আবার কি বলছে? এরপরে এরপরে বোঝানো হচ্ছে যে এই ফাইবারের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা টেনশন দেওয়া হচ্ছে, আর ওই অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি করে আরো একটা হাফ ভ্যালু টেনশন দেওয়া হচ্ছে, যেটা আমরা সিলিন্ড্রিক্যাল ইন্টারনাল স্ট্রেসের ক্ষেত্রে দেখি। তখন অ্যাকচুয়ালি স্ট্রেস স্ট্রেন ক্যারেক্টারিস্টিক্সটা কেমন ভাবে চেঞ্জ হয়ে যায় সেটাই দেখানো হয়েছে। এগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আর এটা এগেন্স্ট এটা এগেন্স্ট একটা ফিগার, এটা এগেন্স্ট মানে এই ফিগার গুলো দেখাচ্ছে। এগুলো জাস্ট আমাদের আইডিয়া হওয়ার জন্য যে কিরকম স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে আর কি, সেগুলো একটু আইডিয়া দিলে। ঠিক আছে, তাহলে এই লেকচারটা শেষ হয়ে গেল। একটু ভালো করে পড়তে হবে, পরে মানে একটু বুঝে নিয়ে রাখলাম পড়ার সাথে সাথে, পরে কিন্তু দেখবা যে সব একসাথে পড়তে গেলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমি পরের স্লাইডটা শুরু করি তাহলে, পরের যে চ্যাপ্টারটা ছিল। আচ্ছা, এরপরে স্লাইডটাতে কম্পোজিট পারফরমেন্স সম্পর্কে একটু আইডিয়া দিবে। তো প্রথম হচ্ছে ফ্যাটিক। ফ্যাটিক তো তোমরা জানোই আর কি, যে যদি অল্টারনেট লোড হয় বা ফ্লাকচুয়েটিং লোড হয়, তাহলে কি কি দেখা যায় কি, যে কোনো ম্যাটেরিয়াল তাই ইল্ড স্ট্রেসের আগেই কি করতে পারে, ক্র্যাক করতে পারে এবং ফেল হতে পারে। সেরকম যদি লোড হয় তাহলে সেটাকে বলে ফ্যাটিক লোড। ফ্যাটিক লোডটা কি টেনশনে হতে পারে, বেন্ডিং এ হতে পারে, রোটেশন হতে পারে, ভাইব্রেশন হতে পারে, এমনকি টেনসাইলও হতে পারে। এটা তোমরা জানোই। আচ্ছা, এখন দেখো ফ্যাটিক লোড দিলে কি হতে পারে। যেটা হবে যে কম্পোজিট কি তাই তার ইউটিএস এ অনেক আগেই ফেল করবে এবং ফেল করে যাবে। আচ্ছা, এখন কম্পোজিটের ক্ষেত্রে কি বলছে, যে যেগুলো ইউনিডিরেকশন ফাইবার কম্পোজিট, অবশ্যই লং লং আচ্ছা ইউনিডিরেকশন মানে ফাইবারগুলো এক ডিরেকশন আছে, সেরকম হলে দেখা যায় কি ফ্যাটিক স্ট্রেংথ কম হবে, অনেক বেশি হবে। আচ্ছা, একটা কথা বলো, লং ফাইবার তোমরা যদি একটু চিন্তা করো, লং ফাইবার কম্পোজিটের কেমন হবে ফ্যাটিক, আর শর্ট ফাইবারে কেমন হবে, কোনটা রেজিস্ট্যান্স ফ্যাটিক রেজিস্ট্যান্স বেশি হওয়ার কথা চিন্তা করলে? মনে হচ্ছে লং ফাইবারেরই তো বেশি হওয়ার কথা, কেননা লং ফাইবারের ক্ষেত্রেই লোড ট্রান্সফার সবচেয়ে বেশি হয়, মানে শর্ট ফাইবার লং ফাইবারে লোড ট্রান্সফার বেশি হয়। সেটাই হওয়ার কথা আর কি। আচ্ছা, এখানে এখন ড্যামেজ, যে ফ্যাটিক লোড দিলে যে কম্পোজিটের ড্যামেজ অবশ্যই হবে। জেনারেলি যেগুলো, যে পাইল গুলা যদি পাইল ল্যামিনেট হয় তাহলে অবশ্যই পাইল থাকবে অনেকগুলো, তো যে পাইল গুলো উইক সেগুলোতেই আসলে ফ্র্যাকচার আগে হবে। আর কম্পোজিটের ক্ষেত্রে, কম্পোজিটের যদি ফ্যাটিক লোড পড়ে তাহলে কি কি ধরনের ড্যামেজ হতে পারে বলা হয়েছে, যেমন ডিবন্ডিং হতে পারে ফাইবার থেকে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ক্র্যাকিং হতে পারে, ক্রেজিং হতে পারে, ক্রেজিং তোমাদেরকে আমি বলছি আগে, ফাইবার ব্রেক করতে পারে, আবার কি অনেক সময় ভয়েড গ্রো করতে পারে। এই ফ্যাটিক লোড দিলে এই ধরনের সমস্যা বা ড্যামেজ হতে পারে কম্পোজিটে। যে এসএন কার্ভ তো তোমরা জানো, এটা আমি বলতে চাই না, তোমরা খুব ভালো করে জানো আর কি, যে একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য দেখানো হচ্ছে, একটা টুল স্টিলের জন্য দেখানো হচ্ছে। এখানে সবগুলো টার্ম মানে তোমরা জানো, আগে বলতে যাচ্ছি এন্ডুরেন্স লিমিট, এই জিনিসটা কি বুঝছো? জি স্যার। যে স্ট্রেসের কম স্ট্রেস থাকলে কখনোই ফ্যাটিক হবে না ওই ওই ম্যাটেরিয়ালটার উপরে। ফ্যাটিক লাইফ কি বলতেছে, যে একটা পার্টিকুলার স্ট্রেসে কত সাইকেল, যে কোনো ম্যাটেরিয়াল কত সাইকেল লোড নিবে তারপর ফিল করবে, সেটা হচ্ছে ফ্যাটিক লাইফ। ইন্ডুরেন্স লিমিট এটা এটা জেনারেলি দেখা যায় যে কি, জেনারেলি সবসময় এক না হতে পারে, মোটামুটি ইটিএস এর অর্ধেক হয় আর কি। এটা কি তোমাদেরকে বলছিল স্যাররা? জি না স্যার, এন্ড্রয়েড লিমিট টেনসাইল স্ট্রেংথের হাফ হয় এরকম কোনো কথা আমরা শুনতে পাইনি। হ্যাঁ, তাহলে 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 এটা কি, তাহলে এটা হয়তো বা কম্পিউটারের জন্য হতে পারে আর কি। আর ফ্যাটিক স্ট্রেংথ কখন হয়, যখন যখন যে ম্যাটেরিয়ালে এন্ডুরেন্স লিমিট থাকবে না, সেই ক্ষেত্রে কি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে কি, যে একটা পার্টিকুলার সাইকেলে কত ম্যাক্সিমাম কত স্ট্রেস পর্যন্ত ওই ম্যাটেরিয়ালটা ফ্যাটিক লোড নিতে পারবে বা ফেল না করে লোড নিতে পারবে, সেটা হচ্ছে ফ্যাটিক স্ট্রেংথ। তো যেই সব ম্যাটেরিয়ালে এন্ডুরেন্স লিমিট নাই তাদের ক্ষেত্রেই ফ্যাটিক স্ট্রেংথ দিয়ে বলতে হবে আর কি। মানে এখানে কার্ভে এখানে দেখো যেটা স্টিল, সেটা কিন্তু এন্ডুরেন্স লিমিট ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এখানে হরিজন্টাল হয়ে গেছে। অ্যালুমিনিয়ামের অ্যালয় সাধারণত সেরকম দেখা যায় না, এটা কন্টিনিউয়াস কোনো স্ট্রেট মানে এন্ডুরেন্স লিমিটে দেখা যায় না দেখে, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, ফ্যাটিক স্ট্রেংথ বলতে হবে।
আচ্ছা, এখানে তো ফ্যাটিক লোড তো কেমন হয় তোমরা জানো, দেখো প্রথমটা যে প্রথমটা যে যে ধরনের লোড আছে অবশ্যই অল্টারনেট, এটা মিন স্ট্রেস হচ্ছে 0। বি নাম্বার যেখানে সেখানেও দেখা, এখানে দেখো, এখানে এখানে মিন স্ট্রেসটা কিন্তু 0 না, এটা হচ্ছে কি টেনসাইল, মিনটা হচ্ছে টেনসাইল। আর 3 নাম্বারেও তাই, এখানে মিন স্ট্রেসটা টেনসাইল। তো এই বি আর সি এর মধ্যে পার্থক্য কি? এতে কখনোই কম্প্রেশন হচ্ছে না। এগুলো সবগুলো হচ্ছে ফ্যাটিক লোড, তোমরা জানো, এগুলো আমি খুব বেশি বলতে চাই না আর কি। এরপরে ফ্যাটিক লোডে কিছু ডেফিনেশন আছে, এগুলো মানে তোমরা জানো যে স্ট্রেস রেশিও হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস বাই ম্যাক্সিমাম স্ট্রেস। মিন স্ট্রেস তো জানোই। অল্টারনেটিং স্ট্রেস হচ্ছে তোমার স্ট্রেস রেঞ্জকে 2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে অল্টারনেটিং স্ট্রেস। অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম বাই মিনিমাম। আর আরেকটা আছে কি, আটটা কি জিনিস তাহলে, আটটা হচ্ছে স্ট্রেস রেশিও। এগুলো এগুলো কি তোমরা সবগুলো শুনছো আগে টার্মগুলা? স্ট্রেস রেশিও টার্মটা আমরা আগে আগে শুনেছি, কিন্তু অ্যামপ্লিটিউড রেশিও রেশিও টার্ম আমরা আগে শুনিনি। সেটা হচ্ছে গিয়ে তোমার সিগমা এ বাই সিগমা এম, মানে অ্যাপ্লাইড লোড আর হচ্ছে গিয়ে মিন লোড, সেটা যে রেশিও সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড রেশিও। আচ্ছা, এখন ফ্যাটিক ড্যামেজ কেমন হবে? অবশ্যই ফ্যাটিক লোড দিলে তো কম্পোজিটের কিছু না কিছু না ড্যামেজ হবেই। কোন ডিরেকশন বরাবর কোন ডিরেকশন বরাবর ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি আগে, কি মনে হয়? যদি ক্রস প্লাই হয়, কোন ডিরেকশনে ড্যামেজ আগে হয়? এটা কিন্তু দেখে আসলাম যে ফাইবারের জেনারেলি যদি, পারপেন্ডিকুলার। হ্যাঁ, যেগুলো পারপেন্ডিকুলার, যে 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 প্লাই গুলা সেখানেই ড্যামেজ গুলো আগে হবে। তো ফ্যাটিক লোডও তাই, কম্পোজিটে ফ্যাটিক লোড দিলে দেখা যাবে কি যেই প্লাই গুলা পারপেন্ডিকুলার আছে লোডে সেগুলো আগে ক্র্যাক করবে, সেগুলো আগে ড্যামেজ হবে। আর যদি র্যান্ডমলি ওরিয়েন্টেড ফাইবার হয়, যে অনেক ডিরেকশনে ফাইবার আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও তাই হবে, যে যেই ফাইবার গুলা পারপেন্ডিকুলার আছে সেগুলো আগে আগে ফ্যাটিক লোডে ড্যামেজ হবে বা ব্রেক করবে। আচ্ছা, এরপরে দেখো কিছু কিছু ফিগার দেখানো হয়েছে যে কি ধরনের ডিলামিনেশন বা কি ধরনের ক্র্যাক হতে পারে ফ্যাটিক লোড দিলে, সেগুলো একটু জাস্ট কয়েকটা ছবি দেখানো হচ্ছে, এগুলো আমি আর বলতে চাই না বেশি ডিটেলে আর কি। আচ্ছা, এরপরে যে ফ্যাটিক লোড দিলে যে কিভাবে ফ্যাটিক ক্র্যাক গুলা গ্রো করতে পারে, কয়েকটা মডেলের কথা বলা হচ্ছে। এখানে দেখো 5টা মডেল বলছে। প্রথম মডেলটা কি 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 ধরনের কি জিনিস হচ্ছে বলো দেখি কেউ, এ নাম্বারে কি হচ্ছে? ফাইবারের পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর শিয়ার দেওয়া হচ্ছে এবং ফাইবারটা হ্যাঁ, শিয়ার্ড অফ হয়ে যাচ্ছে, এবং এই হ্যাঁ, ফাইবারের দুই দুই এজে যে ফাইবারটা ম্যাট্রিক্স থেকে আলাদা হয়ে যাচ্ছে শিয়ার্ড অফ হয়ে যাওয়ার হ্যাঁ, কারণে। তাহলে তাহলে শ্যাডো যাচ্ছে, তাহলে এখানে এই ক্ষেত্রে ফাইবারটা প্রপার্টি তাহলে কেমন? ম্যাট্রিক্সের তুলনায় ফাইবারটা কি স্ট্রং নাকি ফাইবারটা উইক নাকি ইন্টারফেসটা উইক? ফাইবার ফাইবারটা রিলেটিভলি উইক। হ্যাঁ, এই কারণেই ফাইবারটাও শেয়ার হয়ে যাচ্ছে। বি নাম্বারে কি হচ্ছে? টেনসাইল স্প্লিটিং, তার মানে এখানে লোড আসছে, এখানে কি হচ্ছে, এই ইন্টারফেস বরাবরই স্প্লিট হয়ে যাচ্ছে ফাইবার থেকে ম্যাট্রিক্স, তাই তো? জি এই স্যার। ক্ষেত্রে তাহলে কি ফাইবারটা কি অবশ্যই খুব বেশি স্ট্রং, যে সে এত বেশি স্ট্রং যে তার কিছু হচ্ছে না, ইন্টারফেস থেকেই স্প্লিট হয়ে যাচ্ছে। সি নাম্বারটা কি হচ্ছে? এখানে ক্র্যাকটা কি করছে, ক্র্যাক এই পাশ থেকে তো ক্র্যাক ফর্ম করে এদিকে আসছে 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 ফাইবারের কাছে আসলো, এখন কি হচ্ছে, ক্র্যাক বাইপাসিং, তার মানে কি ফাইবারটাকে বাইপাস করে কি হচ্ছে, ক্র্যাকটা আবার অন্য পাশে ম্যাট্রিক্সে চলে যাচ্ছে। তাহলে এখানেও আসলে কি ফাইবারটা অনেক বেশি স্ট্রং, তাই তো? ডি নাম্বারে কি হচ্ছে? এখানে দুই নম্বরে হচ্ছে যে সামনে থেকে যখন ক্র্যাক আসছে তখন ফাইবারটা যেহেতু ফাইবারটা ডাকটাইল, এবং এই ডাকটাইল ফাইবারে ফাইবারের মধ্যে তাদের কিছু ডিফর্মেশন শুরু হয়েছে। ম্যাট্রিক্সের ডিফর্মেশন হচ্ছে, তার সাথে ফাইবারের ডিফর্মেশন হচ্ছে, যেহেতু ডাকটাইল ফাইবার আর কি। লাস্টের ফাইবারটা ব্রিটেল, লোডটা যখন এখানে আসলে কি করলো, ফাইবারটা নিজেই ব্রেক করে গেল, ফাইবারটা খুব বেশি ব্রিটেল। এই ফ্যাটিক লোড দিলে কম্পোজিটে এই ধরনের এই ক্র্যাক ডেভেলপ করবে, ক্র্যাক গ্রো করবে, সেগুলো যে কোনো একটা ভাবেই হতে পারে, ডিপেন্ড করবে হচ্ছে যে ফাইবার এবং ম্যাট্রিক্সের কি কি ফাইবার কি কি ম্যাট্রিক্স ইন্টারফেস প্রপার্টি কেমন, সেগুলোর উপর ডিপেন্ড করে যে কোনো এক ধরনের ড্যামেজ হতে পারে। আচ্ছা, কখনো কখনো কি দুই ধরনের একসাথে মাল্টিপল ড্যামেজও কি হতে পারে? অসম্ভাবনা কি আছে? প্রবাবলি স্যার হতে পারে, যেমন ধরুন যে যে এ এ আর ই একসাথে হতে পারে, কেন দুই ক্ষেত্রেই ফাইবারটা কিছুটা উইক এবং কিছুটা ব্রিটল। সি নাম্বারে সি নাম্বারে ফাইবার উইক, তাহলে তো ফাইবার উইক হলে সি নাম্বারে ফাইবার তাহলে বাইপাস জি করবে। না স্যার, এ আর ই
ও এআরই, আচ্ছা হ্যাঁ সেটা সেটা হতে পারে, হ্যাঁ যেটা ফাইবার বিটেল আর কি। কাজে সিঙ্গেল সিঙ্গেল মোডও হতে পারে ফ্যাটিক ফ্যাটিক ড্যামেজটা, আবার কখনো মাল্টিপল মোডেও হতে পারে, এখানে যে মোডগুলো দেখানো হচ্ছে। আচ্ছা এরপরে কিছু প্রপার্টি কথা বলছে, এগুলো খুবই ইজি আর কি, যে তোমার ইয়ে দিলে কি নাম জানি ফ্যাটিক লোড দিলে দেখা যাবে ক্র্যাক ফর্ম করবে, কম্পোজিটের স্টিফনেস স্ট্রেংথ এগুলো কমে যাবে আর কি। আচ্ছা আরেকটা লাস্টে 3 নম্বর পয়েন্টে যেটা বলছে যে অর্ডার অফ ফ্যাটিক ড্যামেজ কি হবে, ক্রস প্লাই, যেগুলো ক্রস প্লাই সেগুলোতে ক্র্যাক, প্রথমে ক্র্যাক ফর্ম করবে, তারপরে যেগুলো লংজিটিউডাল প্লাই সেগুলোতে করবে, আর লাস্টে ডিলামিনেশন হয়ে যাবে। ক্রস প্লাই কি আগে হওয়ার কথা নাকি? তাই তো হওয়ার কথা, যেগুলো ক্রস সেখানে তো কি ড্যামেজ আগে হবে, তারপরে যেগুলো লংজিটিউডাল সেগুলো সেই সেই প্লাই গুলোতে হবে, এবং লাস্টে ডিলামিনেট হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো ফ্যাটিক বিহেভিয়ারের কোন কোন ফ্যাক্টর আছে যেগুলা ফ্যাটিক বিহেভিয়ারকে এফেক্ট করতে পারে, সেগুলো এখানে নাম দেওয়া হয়েছে। যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ভিন্ন ভিন্ন হলেও ফ্যাটিক প্রপার্টি ভিন্ন হবে, প্রায় ওরিয়েন্টেশন যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে ফ্যাটিক লাইফ ডিফারেন্ট হবে, ভলিউম ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করবে, ইন্টারফেশিয়াল প্রপার্টি কেমন সেগুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, লোডিং কি ধরনের লোড দিচ্ছ, মিন স্ট্রেস কত, লোডের ফ্রিকোয়েন্সি কি, আবার এনভায়রনমেন্ট কি এনভায়রনমেন্টে আছে সেগুলোর উপর ডিপেন্ড করে কম্পিউটারের ফ্যাটিক বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হবে। সেই যে এখানে যে পয়েন্ট গুলা বলা হচ্ছে সেগুলা জাস্ট ফিগার দিয়ে, কয়েকটা ফিগার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আর কি। এই ফিগার গুলা থেকে স্পেশাল কিছু বোঝা যাচ্ছে নাকি জাস্ট জাস্ট তোমার এই যে মানে কোনটা ভ্যারিয়েশন কেমন হবে সেগুলো দেখানো হয়েছে আর কি? এগুলা কি বলার দরকার আছে? কয়েকটার মধ্যে স্পেশালিটি রয়েছে, আমি আমি বলো যতটুকু কোনটা, দেখলাম। কোনটা মনে হচ্ছে এখানে যে এই নাম্বারটা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল হলে ডিফারেন্ট তো হবে, এটা তো বোঝাই যাচ্ছে আর কি। তারপর কোনটা? তারপর হচ্ছে ওপরের দিকে ডান দিকের যে ফিগারটা আছে, এখানে প্রবাবলি প্রবাবলি উইভিং এর সাথে স্ট্রেংথ কিভাবে ভেরি করবে সেটা সেটা বলা হচ্ছে। উইভিং আর ক্রস প্লাই এগুলো কম্পারিজন করা হয়েছে, মানে টেকনিক্যাল কম্পারিজন। হ্যাঁ সেটা হতে পারে কাজেই। আচ্ছা আরেকটা কথা বলে নি, তোমাকে তো অনেক তোমাদের একটু জেনেই যাচ্ছ অলরেডি, যে ক্রস প্লাই, তারপরে কি কি অ্যাঙ্গেল প্লাই, এগুলা এগুলা হলে তো বুঝতেই পারছো যে স্ট্রেংথ কিন্তু এখানে তো ফ্যাটিক বলা হচ্ছে, স্ট্রেংথও কিন্তু ডিফারেন্ট হবে। কাজে তুমি কম্পোজিট যখন ডিজাইন করবা বা ল্যামিনেট যদি ডিজাইন করতে হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো সবগুলো ফ্যাক্টরই মাথায় রাখতে হবে। তোমাকে যদি বলে যে একটা ল্যামিনেট কম্পোজিট ডিজাইন করো, কোনো শর্ত দিয়ে দিল যে এই শর্ত, তখন কিন্তু তোমাকে এই যে যতগুলা দেখানো হচ্ছে সবগুলো ফ্যাক্টর চিন্তা করে কিন্তু ডিজাইন করতে হয় হবে আর কি। তো সি নাম্বারে কি দেখানো হচ্ছে, সি নাম্বারে যেটুকু দেখানো হচ্ছে সেটা হচ্ছে, ওরিয়েন্টেশন কেমন আর কি, হ্যাঁ, মানে অ্যাঙ্গেল গুলো প্রায় ওরিয়েন্টেশন প্রায় অ্যাঙ্গেল গুলো অ্যাঙ্গেলের। ডিফারেন্ট হলে তোমার সেন্টার গুলো কেমন হবে সেগুলো দেখানো হচ্ছে। আর 4 নম্বরে তোমার যে তুমি যদি কম্পোজিট বানাও সেখানে ফিলার গ্লাস কন্টেন্ট, মানে হচ্ছে ফিলার কন্টেন্ট বা ফাইবার কন্টেন্ট কম বেশি হলে সেক্ষেত্রে কি হচ্ছে, ফাইবার কন্টেন্ট বেশি হলে ফ্যাটিক স্ট্রেন্থ বেশি হওয়ার কথা না কম হলে হওয়ার কথা? বেশি হলেই হওয়ার কথা। ফাইবারের ভলিউম ফ্র্যাকশন বাড়লে, যেহেতু এটা বেশি স্ট্রং, সুতরাং এটা ফ্যাটিককে বেশি করতে পারবে। হ্যাঁ তো এখানে তাই দেখানো হচ্ছে, উপরের দিকে বেশি নিচের দিকে কম আর কি। নাম্বার পার্টিকুলার নাম্বার অফ সাইকেলে দেখো যেখানে ফাইবার বেশি সেটা ফ্যাটিক লিমিট ফ্যাটিক স্ট্রেন্থ অনেক বেশি। এরপরে কি বলছে, গ্লাস কন্টেন্ট, এই নাম্বারে কি বলছে এটা, গ্লাস এখানে উপরের কন্টেন্ট। দিকের বামেরটা, জাস্ট আমরা লাস্ট যে স্লাইডটা দেখছিলাম, লাস্ট যে ফিগার, ওই ফিগারের মতো, মানে গ্লাস ফাইবারের কন্টেন্ট বাড়ানো হচ্ছে, আর হচ্ছে এই ফ্যাটিক স্ট্রেন্থ ফ্যাটিক স্ট্রেংথ বাড়ছে। বেড়ে যাচ্ছে। আচ্ছা এই উপরে ডান দিকেরটা কি? উপরে ডান দিকে এবং উপরে বাম দিকে দুটো ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্স, একটা হচ্ছে বোরন ইপক্সি কম্পোজিট, আর একটা হচ্ছে গ্লাস ইপক্সি কম্পোজিট। আমরা দেখতে পাচ্ছি যে বোরন ইপক্সি কম্পোজিটের লংগিটিউডিনাল টেনশনের জন্য স্ট্রেস বেশি, আর হরাইজন্টাল শিয়ারের জন্য স্ট্রেস কম। কিন্তু গ্লাস ফাইবারের ক্ষেত্রে ইন্টারফেশিয়ালের জন্য স্ট্রেস বেশি, আবার লংগিটিউডিনালের জন্য কম, মানে এরকম দুটোর কি হওয়ার অর্ডার কথা, চেঞ্জ। এরকম কি হওয়ার কথা? এত স্যার অ্যাকচুয়ালি বলা বলা কঠিন কঠিন যে এটা কি অ্যাকচুয়ালি লংগিটিউডিনালি ফেল করবে নাকি নাকি ইন্টারলেমিনার শিয়ারের মধ্যে ফেল করবে। এখানে এখানে তাদের এখানে তাদের যে বিশেষ করে যেহেতু যেহেতু ইন্টারলেমিনার ভার্সেস লংগিটিউডিনাল, সেখানে নিশ্চয় আছে যে ইন্টারলেয়ার এদের রিলেটিভ স্ট্রেংথ, এদের অ্যাডহেরেন্স, এদের কেমিক্যাল প্রপার্টি, এগুলোর উপর নির্ভর করবে। সুতরাং ইপক্সির সাথে বোরন যেরকম বন্ড করে, গ্লাস নিশ্চয়ই অন্য কোনো ভাবে বন্ড করে। সুতরাং দুটো অর্ডার হয়তো এই কারণেই চেঞ্জ হয়ে গেছে, এছাড়া তো আমি আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কোনো কারণ আমি তো দেখছি না আর কি। তারপরে লাস্টেরটা কেমন, লাস্টেরটা কি বলছে, মিন স্ট্রেসের এফেক্ট দেখাচ্ছে আর কি, মিন স্ট্রেস বাড়লে কি হচ্ছে আর কমলে কি হচ্ছে। মিন স্ট্রেস আর স্ট্রেস অ্যামপ্লিটিউড, এ দুটোর রিলেশন দেখানো। মিন স্ট্রেসে যত বাড়বে ততই আমি
কম অ্যামপ্লিটিউডের স্ট্রেসে ফেইলিওর হবে। আর মিন স্ট্রেস আমি যত কম রাখবো, মানে মিন স্ট্রেস আমি যত কম্প্রেসিভের কাছাকাছি রাখবো রাখবো ততই হাই অ্যামপ্লিটিউডের স্ট্রেস এই অবজেক্টে নিতে হবে, কেননা ক্র্যাক আলটিমেটলি টেনশনের জন্যই গ্রো করে। আর কম্প্রেশন বেশি হয়ে গেলে গ্রো করবে না আর কি, দেরি টেনশন। করে গ্রো করবে, স্ট্রেস অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে আর কি আস্তে আস্তে। আর সাইকেল নাম্বার নাম্বার যত যত কম, এই ফেইলিউরের জন্য স্ট্রেস অ্যামপ্লিটিউড তত বেশি লাগবে। তত হবে, সেটা তো হবে, সাইকেল কম হলে তো স্ট্রেস অ্যামপ্লিটিউড বেশি হয় আর কি। আচ্ছা, এরপরে একটা ইকুয়েশন সম্পর্কের কথা বলছি, গুডম্যান বলার, এটা কি শুনছো তোমরা আগে? তোমাদের না স্যার কি স্যার। স্যার পড়িয়েছিল, সে স্যার বলছিল, রাশেদ স্যার পড়ছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখো মোটামুটি ইকুয়েশন, 3 ধরনের ফেইলিউর দেখেছিলাম, গার্বার, গুডম্যান, সোডারবার্গ। কিন্তু ওই 3 ধরনের টেকনিকে অ্যাকচুয়ালি আমরা যেই ল্যাঙ্গুয়েজ এখন পাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী পাচ্ছি না, সেখানে নর্মালাইজেশনের স্কিমটা বোধহয় একটু অন্য রকমের ছিল, একটু আলাদা ছিল, তাই হয়তো আমরা কম্পেয়ার করতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। এখানে কম্পোজিটের ক্ষেত্রে যেটা বলছি, তো ইকুয়েশনটা হচ্ছে এরকম, এস এটা হচ্ছে স্ট্রেস অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ফ্যাটিগ স্ট্রেংথ, এন্ডুরেন্স লিমিট। এস এম টা কি, মিন স্ট্রেস, তাই তো? আর এস সিটা কি, স্ট্রেস রাপচার স্ট্রেস। তাহলে এখানে এই এসি আর এস 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 ই আর এস সি, এই দুটার মধ্যে পার্থক্য কি? তো আমি নিজেও স্যার আহ, এই ব্যাপারে কনফিউজড এখানে। এখানে এসি টা তো ফ্যাটিগ স্ট্রেংথ, ঠিক আছে, তাহলে আবার এসসি টা কি, স্ট্রেস রাপচার স্ট্রেংথ। অবশ্যই এখানে ফ্যাটিক এর কথা বলছে, ঠিক আছে, যেহেতু ফ্যাটিক এর কথা বলছে, এটা ফ্যাটিক লোড দিলে কেমন হবে সেটাই বোঝাচ্ছে আর কি। তো এখানে তার মধ্যে যেহেতু ফ্যাটিক স্ট্রেংথ, তো ঠিক আছে, ক্লিয়ার হয়ে যায়, এস হচ্ছে ফ্যাটিক স্ট্রেংথ। তাহলে এখন এস সি টা কি, এটা যেটা বলছে, নাম বলছে যে স্ট্রেস রাপচার স্ট্রেংথ। সেটা আবার আমার সাইক্লিক লোডিং এর সাথে রিলেটেড, এর দুটোর মধ্যে তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় সেটাই স্যার আমি বুঝতে কারণ পারছি কারণ না। এসিটা তো সাইক্লিক সাইক্লিক স্ট্রেস, না তোমার ফ্যাটিক স্ট্রেট, তো ফ্যাটিক জি লোড তো জি। দিতেই হবে, তখনই তো শেয়ার ফ্যাটিক হ্যাঁ, স্ট্রেট এক আসবে। মিনিট স্যার, এসি হচ্ছে ফেটিক স্ট্রেস এট জিরো মিন জিরো স্ট্রেস। মিন স্ট্রেস, ও মিন স্ট্রেস জিরো হলে তাহলে তখন এটা, তাহলে এটা জিরো মিন স্ট্রেস না আর কি। এসিটা তাহলে জিরো মিন স্ট্রেস, এটা কি, এটা হচ্ছে মানে লাস্টে যেটা কথা বলবো, ফর টাইম করেসপন্ডিং টু দি লাইফ সাইকেল, এটা তো সবগুলোর জন্য, পুরো সিস্টেমের জন্য, তাই না? তাহলে এসইটা হচ্ছে কি, মিন স্ট্রেসটা জিরো হবে, ঠিক আছে, তাহলে এসসিটা কি, মিন স্ট্রেস জিরো না? মেইন স্ট্রেস জিরো না না হলে যে স্ট্রেসটা, যে হ্যাঁ, ফেটিক স্ট্রেস হয়তো সেটাই। এটা তো সেরকম হলে সেই যে কি গুডম্যান বলার যে সে একটা ইকুয়েশন ডেভেলপ করছে, সেখানে এই ভ্যালুগুলো সে নিয়ে আসছে আর কি। আচ্ছা, আরো কিছু ফ্যাটিক প্রপার্টি আছে, এগুলা কি তোমরা দেখেছো? যে ডেল সেস ডেল ডেল এস হচ্ছে তোমার স্ট্রেস রেঞ্জ, ডেল ইউ দা কি ইউটিএস। আহ, মানে স্ট্রেসের রেঞ্জ বা স্ট্রেসের অ্যাম্পলিটিউডের সাথে যে লগারিদমিক সাইকেল নাম্বারের একটা মোটামুটি লিনিয়ার রিলেশন আছে, মানে মানে অন্তত এন্ডিউরেন্স লিমিট পৌঁছে যাওয়ার আগে এরকম একটা ফর্মুলা আমরা পেয়েছি। এবং আমরা এমনও পেয়েছি যে ইলাস্টিক স্টেটে এবং প্লাস্টিক স্টেটে এই এই ডেল এস ভার্সেস লগ এন, এই কার্ভের স্লোপ অ্যাকচুয়ালি চেঞ্জ হয় বা স্লোলি ভ্যারি করে। সেটাই, সেই ইকুয়েশনটা এখানে দেখাচ্ছে আর কি। আচ্ছা, এখানে এখানে যেটা বলছে যে এন আর পি এর হচ্ছে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট, তো সেই এনটা আবার এখানে দেখাচ্ছে, এখানে আবার বলছে যে ডেলিটা কি, স্ট্রেন রেঞ্জ। জি স্যার। সি আর কে হচ্ছে আমার কি, ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট, যে ম্যাটেরিয়াল নিবে তার উপর ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, এরপরে ফ্যাটিক তো বলা শেষ হয়ে গেল। ইম্প্যাক্ট তোমরা জানো, ইম্প্যাক্ট কি, খুব সাডেন লোড, কোনো ম্যাটেরিয়ালের উপর যদি সাডেন লোড এসে পড়ে সেটাকে ইম্প্যাক্ট লোড বলছে। ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে অবশ্যই কি স্ট্রেন রেটটা অনেক বেশি। কম্পোজিটও ইম্প্যাক্ট লোড পড়তে পারে, যদি কম্পোজিটে ইম্প্যাক্ট লোড পড়ে, দেখো কি ধরনের ড্যামেজ হবে সেগুলো একটু বলছে, যে ম্যাটেরিয়াল কি কি হতে পারে, ফাইবার ডিমন্ডিং হতে পারে, ফাইবার ব্রেক হতে পারে, ফাইবার পুল আউটও হতে পারে, এরপরে ম্যাট্রিকের ডিফর্মেশন বা ক্র্যাক হতে পারে, আর লাস্টে ডিলামিনেশন ক্র্যাক। তো মোটামুটি আসলে কি, যে এই কম্পোজিটে এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যে লোডই দাও না কেন, তোমার আসলে অলমোস্ট বলতে গেলে কমন টাইপেরই আসলে ড্যামেজ হচ্ছে। আরেকটা জিনিস বলছে যে এটা কি, তুমি এখানে ইম্প্যাক্ট দিলে, লোড দিলে কি অবশ্যই যে কোনো ম্যাটেরিয়াল কি এনার্জি অ্যাবজর্ব তো করবেই। এখানে দুটা দুটা মেকানিজম বলছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিফরমেশন, একটা হচ্ছে ক্রিয়েশন অফ নিউ সারফেস। এটাও তো মানে সব সব ম্যাটেরিয়ালের মধ্যে একই ধরনের হওয়ার কথা নাকি? জি স্যার। তো কম্পোজিটের ক্ষেত্রেও তাই। এখন কয়েকটা ইকুয়েশন বলছে ইম্প্যাক্টের ক্ষেত্রে, যে ফাইবার ব্রিকেজ স্ট্রেংথ কত, ফাইবার পুল আউট মানে কি স্ট্রেস বা স্ট্রেস দিলে
ফাইবারটা ব্রেক হবে, কি স্ট্রেস দিলে ফাইবার পুল আউট হবে, কি কি দিলে ম্যাট্রিক্স ফ্র্যাকচার হবে, এগুলা কয়েকটা ইকুয়েশন দেখানো হচ্ছে। তো এখানে ক্যাপিটাল ইউএম আর না, টাউ এটা এই এটা দুটো টার্ম। দেওয়া নাই, এটা দেওয়া নাই, কিন্তু আমার যেটা ধারণা এটা হচ্ছে যে তোমার ম্যাট্রিক্সের এনার্জি, মানে ফ্র্যাকচার এনার্জি, আমি যেটা বুঝতেছি আর কি, ম্যাট্রিক্সের ফ্র্যাকচার এনার্জি, তাছাড়া তার তো কিছু নাই। অন্যগুলো তো মানে তোমাদের পরিচিত জি না সবগুলা। স্যার, এই ইকুয়েশন গুলো আমরা আগে পাইনি। অনেক, কিন্তু তুমি টার্মগুলো তো এখন জানো, মানে টার্মগুলো যেগুলো সেগুলো তো বুঝতেছি, সেগুলো তো বলাই হয়েছে। টার্ম গুলো বুঝতে পারছি। ইউএমটা মনে হয় নাই, আগে বলা হয়নি, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের ফ্র্যাকচার স্ট্রেংথ আর কি, ফ্র্যাকচার এনার্জি। ভ্যালি ইম্প্যাক্টের সময় ভেলোসিটি কি কম থাকে না বেশি থাকে? একটা সময় তো স্যার ভেলোসিটি বেশি থাকে। এখানে তাহলে লো ভেলোসিটি ইম্প্যাক্টের কথা একটু বলছে আর কি। যদি লো ভেলোসিটি ইম্প্যাক্ট হয় সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সে ক্র্যাকিং দিয়ে ড্যামেজটাকে বোঝানো যেতে পারে আর কি। আবার এটা আবার ডিপেন্ড, এটার উপর ডিপেন্ড করবে কি যে তোমার কি ধরনের রেসিডুয়াল স্ট্রেস ডেভেলপ করছে ইম্প্যাক্ট লোডের পরে, সেটা লো ভেলোসিটি যদি ইম্প্যাক্ট হয় সেক্ষেত্রে ইম্প্যাক্টের পরে তো কিছু স্ট্রেস স্যাম্পলে বা কম্পোজিটে থেকেই যাবে, সেটা ডিপেন্ড, সেটার উপর ডিপেন্ড করবে যে ম্যাট্রিক্সে, সেটার উপর ডিপেন্ড করবে যে ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক্স যে ক্র্যাক করবে সেটা কতটা ক্র্যাক করবে সেটা ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, একটা কথা লাস্টে বলছে যে তোমার যে রেসিডুয়াল স্ট্রেস, টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস থাকবে সেগুলা কম হবে কখন, যদি ইম্প্যাক্ট, নাম্বার অফ ইম্প্যাক্ট বেশি হয়। এটা এটা কি অন্যান্য ম্যাটেরিয়ালের মতোই কি? নাম্বার অফ ইম্প্যাক্ট যদি তুমি বাড়াও সেক্ষেত্রে ইম্প্যাক্ট লোড, মানে ইম্প্যাক্ট লোড দিয়ে ফেললা, তারপর যে রেসিডুয়াল স্ট্রেসটা থাকবে কম্পোজিট বা ম্যাটেরিয়ালে, সেটা সেটা কমে যাওয়ার কথা। এটা কি অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও কি এরকম দেখেছিলা? স্যার বলা মনে হচ্ছে পড়ে কিছু? রেসিডুয়াল টেনসিল অর কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে এই যে একটা ইম্প্যাক্ট হয়ে গেল এটার পরও আর কতটুকু স্ট্রেংথ এর বাকি আছে। তো খুব বেশি নাই, খুব বেশি নাই, কিছুটা থাকে। যেটুকু থাকে সেটাই বলছে যে নাম্বার অফ ইম্প্যাক্ট সাইকেল বাড়ালে সেটা কমে, এটা বলতেছে। এই জিনিসটা কি হ্যাঁ, হ্যাঁ, আমরা একটা সিস্টেমকে যতই আঘাত করতে থাকবো ততই তো এটার স্ট্রেংথ কমতে থাকবে, বা যত জোরে আঘাত করবো ততই তো এটার স্ট্রেংথ কমবে, হয়তো লো ভেলোসিটিতেও হোক আর হাই ভেলোসিটিতেই হোক। তাহলে তাহলে সেই জিনিসটা কম্পোজিটের ক্ষেত্রে অ্যাপ্লাই বলে আর কি। আচ্ছা, এনভায়রনমেন্টালও কিছু এফেক্ট কম্পোজিটের উপরে থাকে, যেমন তোমাদের জানো, তোমরা তো কর্ষণ পড়ে আসছো, যে কর্ষণে এই কম্পোজিটও কিন্তু স্ট্রেস কর্ষণ ক্র্যাকিং হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখো যে থার্মাল এজিং, ফিজিক্যাল এজিং, এগুলাও কিন্তু কম্পোজিটে হতে পারে। তোমার পরিমাণ আমি একটু বলছিলাম, সেক্ষেত্রে কম্পোজিটের ক্ষেত্রেও সেগুলো হতে পারে, কি টেম্পারেচার এফেক্ট থাকবে, ইভির এফেক্ট থাকবে। যদি ময়েশ্চার এনভায়রনমেন্ট থাকে সেক্ষেত্রেও প্রপার্টি দেখা যাবে ডিফারেন্ট হবে। যদি অক্সিডেশন, মানে অক্সাইড তো থাকেই বাতাসে, অক্সিডেশন হতে পারে কম্পোজিটে। আবার মেকানিক্যাল স্ট্রেস দিলেও দেখা যাবে কি যে কম্পোজিটের যে প্রপার্টি গুলো আছে সেগুলো কিছু কিছু চেঞ্জ হবে আর কি। জাস্ট এখানে ফ্যাক্টর গুলো বলছে, খুব ডিটেল বলা হচ্ছে না। তো এখান থেকে বলো আমার, তাহলে এটাও বলা শেষ হয়ে গেল, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্বাগত, রেকর্ড বন্ধ করে দাও তাহলে। তোমরা কি মঙ্গলবারে ছুটি আছে? ইয়ে তো দেরি হচ্ছে তোমাদের, লকডাউন তো মানে পিছিয়ে দিচ্ছে, তো তো মঙ্গলবারে ক্লাস হবে। জি স্যার, ক্লাস তো হবে। তাহলে তাহলে 8টা 20-এ, আমি 8টা 20-এ লিঙ্কটা ওপেন করবো আর কি। তোমরা 8টা 20-এ যদি আসতে চাও 8টা 20-এ চলে আসবে, আমি 8টা 25-এ কোশ্চেনটা দিয়ে দিব টিমসে। টিমসে ক্লাস ম্যাটেরিয়ালে আমি Recording 8টা 25-এ stopped. দিয়ে দিব, তোমরা 8টা 25-এ নিয়ে ডাউনলোড করে ফেলবা। 8:30 থেকে সিটি শুরু হবে, ঠিক আছে? আর সিটি 20 মিনিট, এরপরে 10 মিনিট পাবো হচ্ছে আপলোড করার জন্য। 9টার মধ্যে টিমসে আপলোড করে দিবা সবাই, ঠিক আছে? কাজে আমি 8টা 20-এ আসবো, তোমরা যদি চাও 8টা 20-এ চলে আসতে পারো। 8টা 25-এ তোমরা কোশ্চেনটা পেয়ে যাবা টিমসে, তোমাদের টিমসে ক্লাস ম্যাটেরিয়ালস। আপলোডটা করতে হবে, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো সিটি 2, সেখানে তোমরা যখন লেখা শেষ হয়ে যাবে স্ক্যান করে ওইখানে আপলোড করে দিবা। আর একটু একটু পড়াশোনা করে এসে, যাদের পরীক্ষা ভালো হয়নি এই পরীক্ষা ভালো করতে হবে। কালকে কেমন হলো তোমাদের? কি কালকে পরীক্ষা ছিল নাকি না আজকে? সিটি কবে ছিল? কালকে সিটি ছিল, প্রেজেন্টেশন ছিল কি ও, আজকে আমি স্যার তো বলে যে সারাদিনই মানে প্রেজেন্টেশন নিচ্ছে তোমাদের নাকি? জি স্যার। ভালো স্যার, অনেক ভালো পড়ায়, ঠিক আছে? স্যার করছে, অনেক কিছু শিখতে পারবো। আমরা তো শিখছি তোমাদের কাছে, স্যার অনেক ভালো পড়ায় এখন। আচ্ছা, আমি রোল কল করি, রোল 1।
শোনা যাচ্ছে আমার কথা? রোল 2 শোনা যায় না? শোনা যায় স্যার। আচ্ছা, রোল 2 নাই, রোল 3, প্রেজেন্ট স্যার। 4, রোল 4। রোল 4 এ কি কোনো সমস্যা নাকি? অনলাইন টনলাইনের সমস্যা আছে? ও কোন জায়গায় থাকে বাসা রোল 4 এর? আমরা জানো নাকি ওর বাসা কি ঢাকায় না বাইরে? জি স্যার, ঢাকায় আর কি, ওর একটু নেটের সমস্যা মনে হয় স্যার, একটু দেখতে হবে হ্যাঁ, আসলে। তোকে তাহলে বলতে হবে আমাকে, মানে ওর ক্লাসের থেকে যদি মানে অনেকগুলো তো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। স্যার আমি কিছুক্ষণ ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তোমাকে দিলাম আর কি এখন। রোল 4 তো আমি জানি না, মানে কথা বলতে পারো, মানে ওর তো অনেকগুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। রোল 5, প্রেজেন্ট স্যার। রোল 5 6, প্রেজেন্ট। হ্যাঁ 6, রোল 6, 7, 7 না 8, প্রেজেন্ট স্যার। 9, রোল 9, রোল 9 আছে। আচ্ছা আচ্ছা, রোল 10, Yes, sir. Roll 10. 11, প্রেজেন্ট স্যার। 12, Yes, sir. 13, প্রেজেন্ট স্যার। 15, Yes, sir. 16, ইয়েস স্যার। 17, Yes, sir. 18, roll 18, Roll 18, present, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes sir. 22, Yes, sir. 23, ইয়েস স্যার। 24, Yes, sir. 25, Yes, sir. 27, ইয়েস স্যার। 28, 29, Yes, sir. 30, roll 30, 31, 31 আছে। 33, 34, 34 নাই, 35, 35 কি আছো? 36, 37, Yes, sir. 38, প্রেজেন্ট স্যার। 39, Yes, sir. 40, Yes sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, 45, 46, 46 নাই। তোমাদের নেটের সমস্যা থাকলে পরে আমাদের বলতে হবে আর কি, আমাকে পরে জানাই দিও, আমি তো বুঝতে পারছি না। 47, প্রেজেন্ট স্যার। 47। 48, Yes sir. 49, Yes, sir. 50, Yes, sir. 13 বাচ্চা 20, 13 বাচ্চা 29, 12 বাচ্চা 19। Yes, sir. একটু দেখো আবার, আমি একটু বলি তোমরা আছো কিনা। রোল 2 কি আছো? রোল 4, রোল 6, roll 30, 34, 35, 36, 45, 46, 13 budget 20, 13 budget 29। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। 8টা